প্রিয় দর্শক, সবাইকে স্বাগত। এই সময় আজ মহান মে দিবস পালিত হলো। শ্রমিকের অধিকার আদায়ের গৌরবময় এক ইতিহাস সৃষ্টির দিন। অধিকাংশ উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার আজও অধরা রয়ে গেছে। শ্রমবান্ধব পরিবেশের অভাবে কর্মক্ষেত্রে মৃত্যু সংখ্যা যেমন বাড়ছে, তেমনি দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী মজুরি না পাওয়ার কষ্টে কাটছে অনেক কর্মজীবী মানুষের জীবন। যথাযথ মজুরি এবং শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে নানা রকম আয়োজনে পালিত হয়েছে মে দিবস। প্রধানমন্ত্রী আজ এক অনুষ্ঠানে বলেছেন যে উৎপাদন বাড়াতে মালিক শ্রমিকের সুসম্পর্ক বাড়ানো প্রয়োজন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন সরকারি দল ছাড়া দেশে কারো কোনো অধিকার নেই, নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলনের কথা বলেছেন তিনি। আর দিনে আরেকটি খবর সময় পেলে আমরা আলাপ করব। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কেউ কেউ জড়িত বলে এবং অর্থের বড় অংশই উদ্ধার অসম্ভব বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী ব্লুমবার্গের সঙ্গে একটি সাক্ষাৎকারে। শুরুতে পরিচিত হব দুই অতিথির সঙ্গে। আজ রয়েছেন জনাব সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, সহকারী নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস, এবং জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। স্বাগত আপনাদের দুজনকে। তীব্র দাবদাহের পরে কালবৈশাখী বয়ে গেছে, বৃষ্টি হয়েছে, মোটামুটি একটা স্বস্তি আসবে জনজীবনে, এটা আশা করছি। তো আমরা শুরু করতে চাই মে দিবসের আলোচনা। তার আগে একটা রিপোর্ট, আমাদের দিনের একটা রিপোর্ট ছিল, রিপোর্টটা একটু দেখে বাকি আলোচনায় যাব। ওরা তো শুধু শ্রম কিনে না, জীবন কিনে নেয়। জীবনের সব রস চুষে নিয়ে মরণ ফেরত দেয়। জীবিকার তাগিদে জীবন যুদ্ধে হার না মানা মানুষগুলোর হাড় ভাঙা এই খাটুনি, কষ্ট, শ্রম আর ঘামে গড়ে ওঠা গতিময় এই সভ্যতায় বারবার বঞ্চিত হয়েছেন তারা। তাই তো 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেমার্কেটে ন্যায্য অধিকারের দাবিতে শ্রমিকরা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন আজকের মে দিবস। 10 থেকে 12 ঘন্টার পরিবর্তে দিনে 8 ঘন্টা কাজের যে দাবিতে সেদিন প্রাণ দিয়েছিলেন মার্কিন শ্রমিকরা, 130 বছর পরেও বাংলাদেশের শ্রমিকদের সেই ন্যায্য অধিকার আজও অধরা। সকাল 7টা বাজে কামে আসি, সন্ধ্যা বাজে যাই, কি কষ্ট, আবার বাজার করা লাগে, হুতি লাইট 12টা বাজে, আবার 11টা বাজে, কোনো দিন আজানেরা 4টে বাজে উঠি। কাজ অনুসারে বা যে কষ্টের কাজ ও হিসেবে মায়না আমাদের হয় না বা পাই না। গ্রামে থেকে মোরা না খেয়ে মরা, নগরে ভবন ধসে চাপা পড়া। রানা প্লাজা, তাজরিন কিংবা স্পেকট্রাম ট্র্যাজেডির মতো ভয়াবহ ঘটনা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এদেশের শ্রমজীবী মানুষ কতটা নিরাপদ। কর্মক্ষেত্রে মৃত্যু মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মুখ। 2008 থেকে 2015 সালের পরিসংখ্যান বলছে গত 8 বছরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় জীবন দিয়েছে প্রায় 5,500 শ্রমিক। মারাত্মকভাবে আহত আরও প্রায় 11,000 কর্মক্ষম মানুষ। গার্মেন্টস, পরিবহন আর নির্মাণ শ্রমিকদের জীবন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকদের মতে শ্রমিকের কান্নার আওয়াজ থামেনি আজও। এদেশের অধিকাংশ শ্রমিক এখনও শ্রম আইনের বাইরে। শ্রমিকের ন্যায্য মজুরি আর শ্রমবান্ধব পরিবেশ আজও চ্যালেঞ্জ। এই 8 ঘন্টা কাজ যে নির্ধারিত করা হয়েছে আইনে, সেই আইন বাংলাদেশে শুধুমাত্র 20 থেকে 25% শ্রমিকের সুরক্ষা দেয়, বাকি শ্রমিকদের কিন্তু কোনো সুরক্ষা দেয় না, আইনের আওতায় না। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শ্রমিকদের যে স্বার্থ সংরক্ষণের জন্য উপযুক্ত কাঠামো এখনো গড়ে ওঠেনি, এবং সেই জন্যই আমাদের এখানে আমরা পেছনে পড়ে আছি। সুতরাং সারা বাংলাদেশের শ্রমিকদের জন্য একটি স্বাস্থ্যসম্মত, দুর্ঘটনা মুক্ত পরিবেশ নিশ্চিত করা, একটি জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড তৈরি করা আজকের মে দিবসের সবচেয়ে বড় দাবি। সুতরাং আমাদের দেশে শ্রম অধিকার যদি নিশ্চিত করতে হয়, তাহলে রাষ্ট্রকে একটি লিবারাল ডেমোক্রেটিক রাষ্ট্রে পরিণত করতে হবে। বিশ্লেষকরা বলছেন দেশের সামষ্টিক উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন শ্রমিকের ভাগ্য উন্নয়ন। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হলে শ্রমজীবী মানুষের উৎসবের দিন হতে পারে অধিকার প্রতিষ্ঠার মহান মে দিবস। জনাব জুনায়েদ সাকি,
আজকে যেখানে শিকাগোর হে মার্কেটের ঘটনা, কিন্তু মার্কিন সমাজে এখন মে দিবস সম্পর্কে সাধারণ মানুষ কতটা ওয়াকিবল আছে আমার জানা নেই, কিন্তু আমাদের দেশে এই মে দিবসের যে তাৎপর্য সেটা এখনও অনেক প্রাসঙ্গিক হয়েই আছে, এবং এখনও আমরা মে দিবসে শ্রমিকের অধিকার নিয়ে প্রতি বছরই আলোচনা করি, দিনে অন্তত মে দিবস অন্তত খুব বেশি আলোচনা করি, কিন্তু পরিস্থিতির কি উন্নতি আপনি দেখছেন শ্রমিকের ভাগ্য পরিবর্তনের? ধন্যবাদ আপনাকে। মানে এটা ঠিক 1886 সালের এই শিকাগো শহরে হে মার্কেটে এই আন্দোলনের যে হয়েছিল সে তার স্মরণে মে দিবস পালিত হয়। কিন্তু এই ওই সময়ে আন্দোলনের আগে পরে অনেক ঘটনা আছে, এবং এটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে তো বটেই, সারা ইউরোপে তখন বিরাট প্রভাব ফেলেছিল। এবং এইটা মনে রাখা দরকার যে এই যে শ্রমিক আন্দোলন, মে দিবসের তাৎপর্য কেবল শ্রমিকদের 8 ঘন্টা মজুরির 8 ঘন্টা শ্রম এবং ন্যায্য মজুরির দাবি, বিষয়টা শুধু সেটুকুই নয়। যদি আপনি তার আগে পরের আন্দোলনগুলোর বিবেচনা করেন, আজকে আমরা যাকে গণতন্ত্র বলছি, পুরো গণতন্ত্র ব্যাপারটাই তার সমস্ত কাঠামোগত দিকগুলো কিন্তু এই শ্রমিকদের আন্দোলনের সরাসরি ফলাফল হিসেবে এসছে। এই যে প্রতিনিধিত্বশীল সরকার, সেখানে সার্বজনীন ভোটাধিকার, এখানে নারীর ভোটাধিকার, মানে নারীর কোনো ভোটাধিকারই ছিল না, সর্বজনীন ভোটাধিকারও ছিল না, সকল পুরুষ মানুষও ভোট দিতে পারতো না। এই যে সকল মানুষের ভোট, নারী পুরুষ উভয়, এইটা কিন্তু সরাসরি শ্রমিকদের আন্দোলনের ফল। এই যে 8 ঘন্টা শ্রম দিব, 8 ঘন্টা বিশ্রাম নিব, 8 ঘন্টা বিনোদনের জন্য থাকবে, এই যে সময়ের বিভাজন এবং তার বিনিময়ে ন্যায্য মজুরি, এই যে একটা এটা যে একটা অধিকার হিসেবে স্বীকৃত হওয়া, এটা তো আজকের গণতন্ত্র তাকে বলবে যে আমাদের গণতন্ত্র মানে কি, গণতন্ত্র এই অধিকারটা দিয়েছে। কিন্তু এটা কিন্তু শ্রমিকদের আন্দোলনের সরাসরি ফলাফল। আপনি যদি ট্রেড ইউনিয়ন রাইটের কথা বলেন, আপনি যদি সমস্ত মৌলিক অধিকারগুলোর স্বীকৃতির কথা বলেন, জীবনের নিরাপত্তার কথা বলেন, শ্রমিকরা সরাসরি আন্দোলন করে 19 শতাব্দীর শেষ দিকে এবং 20 শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত একেবারে আন্দোলনের মুখে মুখে প্রতিটি রাষ্ট্রকে বাধ্য করতে হয়েছে। কিন্তু তারপরে কেমন আছে শ্রমিকরা? হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই কিন্তু মে দিবসে ছুটি দেয়নি, কিংবা মে দিবস পালিত হয় না ওইভাবে। কিছু সংগঠন তারা পালন করে, বাট ওইভাবে মানে শ্রমিক দিবস হিসেবে মে দিবস পালিত হয় না। সেটা না হলেও মে দিবসের প্রভাব কিন্তু সারা দুনিয়াময় আছে। সত্যি সত্যি ওই মে দিবসের আন্দোলনের যে নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, তারা বলেছিলেন আজ যে কণ্ঠ আমাদের টুটি চেপে ধরা হচ্ছে, একদিন আমাদের নীরবতা এর চাইতে অনেক বেশি শক্তি নিয়ে এই কণ্ঠ সারা দুনিয়ায় উচ্চারিত হবে। তো সেটা ঠিকই উচ্চারিত হচ্ছে, এবং এই যে মানুষের অধিকারের স্বীকৃতি, নাগরিকের স্বীকৃতি, সুযোগের সমতা, এই প্রশ্নগুলো মে দিবস বারে বারে তুলছে, এবং সাম্যের প্রশ্নটাকে এবং সারা দুনিয়ার মানুষের মধ্যে এই যে যারা শ্রম দেয়, শ্রমই যে মানুষ হয়ে ওঠার প্রধান উপাদান, এবং সেই জিনিসটা যে অত্যন্ত মর্যাদার বিষয়, এই প্রশ্নটাকেও একই সাথে সামনে তুলেছে। কিন্তু এটা একটা বৈপরীত্যের ব্যাপার যে শ্রমিকরা আন্দোলন করে আজকে এই গণতান্ত্রিক কাঠামোতে যা কিছু অর্জন করেছেন, এই যে যারা এই রাষ্ট্র ক্ষমতা চালান বিভিন্ন দেশে দেশে, আমাদের বাংলাদেশ সহ, তারা কিন্তু শ্রমিকদের অধিকারগুলো সুযোগ পেলেই কতটা ছেটে ফেলা যায়, কেটে ফেলা যায়, সেই ব্যবস্থাটাই করেন। এবং সেটা আমরা যখন ইউরোপে এখন দেখতে পাচ্ছি, বাংলাদেশে তো এই 44 বছরে আমরা বলতে গেলে যে যা কিছু অর্জন, 1969 সালের গণ আন্দোলন, যেখানে শ্রমিক আন্দোলনের বিরাট ভূমিকা, 70 সালব্যাপী শ্রমিক আন্দোলনের বিরাট ভূমিকা, এবং 71-এ আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি ছাত্র, যুবদের যে বিরাট ভূমিকা, যারাই বাংলাদেশ প্রতিষ্ঠা করলো, আমরা এই রাষ্ট্রে কিন্তু আমাদের শ্রমিকের ওই অধিকারগুলোকে প্রতিফলিত হতে দেখিনি। একটা কথা আমি শুধু তুলে রাখছি যে 44 বছরে আমরা এখন পর্যন্ত একটা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে পারিনি কিংবা প্রতিষ্ঠিত করতে পারিনি। যেমন স্যার সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিকরা আসলে কেমন আছে এই 44 বছর পরে, এটা 4.5 দশক পরে বাংলাদেশের শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন আদৌ হয়েছে কিনা? ধন্যবাদ। আমি প্রথমেই মে দিবসের সংহতি জানাচ্ছি সবাইকে, এবং মে দিবস উপলক্ষে আলোচনার জন্য এনটিপিকেও ধন্যবাদ জানাচ্ছি। যেটা জুনায়েদ শাকিব সাহেব বললেন, ওখান থেকে শুরু করা দরকার যে 44 বছর এখন কেমন আছি জানতে হলে 2-3টা জিনিস সূচক হিসেবে নেওয়া দরকার। তার মধ্যে একটি হচ্ছে যে মজুরির নিরাপত্তা। যদিও আমি আগে বলে রাখি যে মে দিবসের চেতনার সাথে এই দাবিগুলোর ইস্যুগুলোকে সামনে নিয়ে আসার চাইতে এর চেয়ে বড় কিন্তু একটা ইস্যু আছে। এই দাবিগুলো আদায়ের জন্য শ্রমিকের সংগঠিত এবং সোচ্চার হওয়ার যে অধিকার এবং চেতনা, সেটি হচ্ছে মূল কথা। কিন্তু মানে মে দিবসের চেতনা এমন না যে আমার এই সমস্ত দাবি নিয়ে আমি কাজ করব। শ্রমিক তার অধিকার সম্পর্কে সচেতন হবে এবং সে সংগঠিতভাবে তার দাবিগুলো আদায়ের জন্য সচল থাকবে। এটি যদি দেখি তাহলে বাংলাদেশে আমরা বুঝতেই পারি কি অবস্থা আমরা আছি। যে আমরা এই মুহূর্তে
বাংলাদেশের সংগঠিত শ্রমিক প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে 5%-এর মতো, কিন্তু আমরা যদি সারা বাংলাদেশের সংগঠিত শ্রমিকদের অবস্থা দেখি তাহলে এটা খুবই করুণ অবস্থায় আছে। এবং এটা না থাকার একটা বড় কারণ হচ্ছে বিভিন্নভাবে শ্রমিকদেরকে বিভ্রান্ত করা, নিয়ন্ত্রণ করা, আপনার বিভিন্ন হুমকি ধামকির মধ্যে রাখা, সবসময় যে কোনো উদ্যোগকে আপনার দমিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো, যেটি ওই ঘুরে ফিরে ওইটি আসবে যে একটি, যেটা আকবর আলী খান সাহেব বললেন যে রাষ্ট্রীয় যে কাঠামোটা, এই কাঠামোর মধ্যে শ্রমজীবী মানুষের অধিকারের প্রতি, মর্যাদার প্রতি, ন্যায্য হিস্যার প্রতি সম্মান দেওয়ার যে ব্যাপারটা সেটা এখন নেই। যদিও আমাদের সংবিধান কিন্তু সেটা খুব স্পষ্টভাবে বলেছে। মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশে শ্রমজীবী মানুষের ধারাবাহিক আন্দোলনের ফসল, এবং সেই ফসল হিসেবে কিন্তু মে দিবসের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু বাংলাদেশে একাকার, যার জন্য আপনি সংবিধানে যদি দেখেন সেখানে কিন্তু শ্রমিকদের যৌক্তিক মজুরির নির্ধারণের ব্যাপার, বৈষম্য না করার ব্যাপারগুলো চলে এসেছে। কিন্তু আজকের বাংলাদেশে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি আপনার মজুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার। আজকে বাংলাদেশের যে উন্নয়নের কথা বলা হচ্ছে, যে মাথাপিছু আয়ের কথা বলা হচ্ছে, সেগুলো সূচক ধরে যদি চিন্তা করেন তাহলে যখন বলা হলো বাংলাদেশে যে বাংলাদেশ এখন নিম্ন মধ্যবিত্ত মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং মধ্যম আয়ের দেশে যাচ্ছে, সেই অনুযায়ী কি কোনো শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? আচ্ছা, খাতওয়ারি যদি আপনি একটু আমাদেরকে ভেঙে বলেন যে কোন শ্রমিকদের অবস্থা, মানে একটু স্ট্র্যাটিফিকেশন যদি করা যায়, কারা মোটামুটি আছে, কারা কাদের অবস্থা খুবই খারাপ এবং তাদের প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত? খারাপ হচ্ছে গ্রামীণ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা। আচ্ছা, এদের কোনো মানদণ্ডই নেই। তারপরে শহরে যারা গৃহ শ্রমিক, যারা দিনমজুর, অর্থাৎ যাদের দর কষাকষির অধিকার নাই, সংগঠিতও নাই, তাদের জন্য কোনো মানদণ্ডও নেই। আপনি যদি গৃহ শ্রমিক ধরেন, তো গৃহ শ্রমিকদের মজুরি নির্ধারণ করে কে? সবসময় পাশের বাসার ভাবি, যে ভাবি এত দেয় আমি এত দেবো, তাই না ব্যাপারটা? দিনমজুরের নির্মাণ শ্রমিকদের মজুরি নির্ধারণ করে ঠিকাদার, যে এই ঠিকাদার যদি খুব শক্তিশালী হয় সে ধমক দিয়ে বসিয়ে রাখে, সে করে। সুতরাং একটি সম্পূর্ণরূপে আইনের সুরক্ষাহীন এবং মানদণ্ডবিহীন একটি জীবনযাপন করতেছে যাদের সংখ্যা 85% মতো, এই অপ্রতিষ্ঠানিক শ্রমিক যারা। সুতরাং এদের ব্যাপারটা আগে ফয়সলা করতে হবে। তারপরে আরও দুই দল আছে যাদেরকে মনে হয় যে ভালো আছে, আসলে না। ব্যক্তি খাতের শ্রমিক যারা, যাদের হয়তো মাঝে মাঝে বেতন বাড়ে, কিন্তু বাড়লেও সেই মাঝে মাঝে বাড়াটা কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম। যেমন আমরা যদি এখনই তুলনা করি যে গত বছর সরকারি কর্মচারীদের বেতন বেড়েছে, খুব যৌক্তিকভাবেই বেড়েছে, সেখানেও কিন্তু উপরের সাথে নিজের অনেক ব্যবধান, নিচে যে যত গুণ বেড়েছে উপরে বেড়েছে অনেক গুণ বেশি। এটা একটা বৈষম্য রয়েই গেল। কিন্তু তারপর ওখানকার সর্বনিম্ন বেতনের সাথে যদি আপনি গার্মেন্টস বা অন্যান্য যেখানে সরকার মজুরি নির্ধারণ করে তুলনা করেন, তাহলে একটা বিরাট বৈষম্য, যেটা মূলত বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য তৈরি করতে পারে না। তাহলে সরকার একদিকে যাদের তাদের কর্মচারীদের বেতন বাড়াচ্ছে দ্বিগুণ তিনগুণ করে, সেই সরকারই আবার অন্য ব্যক্তি খাতের শ্রমিকদের মজুরি নির্ধারণ করতেছে সেক্টর ভিত্তিক, যেটা তার চেয়ে অনেক কম। আবার সেই সরকারই এই বাংলাদেশ ভূখণ্ডে একদল শ্রমিকের বেতনের কোনো প্রকার মানদণ্ড নির্ধারণ না করেই তাদেরকে একদল লোকের ইচ্ছার উপরে ফেলে দিচ্ছে। এখন আপনার সাজেশন কি, শ্রমিকদের অবস্থার উন্নয়ন নিয়ে বা তাদের স্বার্থ সুরক্ষার জন্য কাজ করছে অনেকেই, আপনারাও কাজ করছেন, কিন্তু এখানে ডক্টর আকবর আলী খান সাহেব বলছিলেন যে একটা উপযুক্ত কাঠামো দরকার। আপনি বলছিলেন যে একটা স্বাস্থ্যসম্মত দুর্ঘটনামুক্ত কাজের পরিবেশ দরকার, নিরাপত্তা দরকার। তো এই জিনিসগুলো এনশিওর করার জন্য যেই লেভেলে যেই ইন্টেন্সিটিতে কাজ হচ্ছে সেটা পর্যাপ্ত কিনা, যাতে শ্রমিকের অবস্থা সিগনিফিকেন্ট বা রিমার্কেবল কোনো পরিবর্তন হয় বছরে বছরে? না, এখনও সেরকম কোনো পরিলক্ষিত হয়নি। যে কাজটা হওয়া দরকার সেটা হচ্ছে এখন একটি জাতীয় ন্যূনতম দাবি তৈরি হওয়া উচিত শ্রমিকদের জন্য। এবং সেটা শুধুমাত্র আমরা আরেকটা জিনিস সবসময় মনে করি যে শ্রমিকদের ব্যাপারটা মনে হয় শ্রমিকদেরই বলতে হবে, আর কারো বলার দরকার নেই। আপনি দেখবেন যে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মসূচিতে, খুব বাম দলের মধ্যে কয়েকটা দলের হয়তো থাকতে পারে, আছে হয়তো, কিন্তু ব্যাপকভাবে রাজনৈতিক কর্মসূচি নির্বাচনী ম্যানিফেস্টোতে শ্রমিকদের ব্যাপারে কিছু লেখা থাকে, কিন্তু শ্রমিকদের ন্যূনতম যে দাবিনামাগুলো, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের নিরাপদ কর্মক্ষেত্র নিয়ে কিন্তু কোনো জাতীয় কর্মসূচি হয় না। ওকে, আচ্ছা, আমি এই বিষয়টাতে একটু যুক্ত করি। এই যে জাতীয় ন্যূনতম মজুরি অর্জন করেনি, এটা একদিক থেকে শুধু মনে হবে বোধ হয় হচ্ছে এই রাষ্ট্র কিংবা এই সরকারগুলো যারা ক্ষমতায় এসছে তারা শ্রমিকদের প্রতি খুব উদাসীন, তারা তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করে না।
কিন্তু এটা কেবল এটারই প্রকাশ করে না, এটা আরও আরেকটা জিনিসের প্রকাশ করে যে এই সরকারগুলো ন্যূনতম গণতান্ত্রিক না, এই রাষ্ট্র একেবারেই গণতান্ত্রিক হয়ে ওঠেনি, এবং এই রাষ্ট্র শিল্প কারখানা, শিল্প অর্থনীতির বিকাশেরও পক্ষে না। কারণ শ্রম এটা তো শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এর ব্যবস্থাপনা, এর দক্ষতার বিকাশ এবং এর মানে ন্যূনতম কাজের উপযোগী থাকা। একজন শ্রমিককে আসলে মালিক ততটুকুই বেতন দেয় যাতে করে পরের দিন সে কারখানায় ওই শক্তি নিয়ে উপস্থিত হতে পারে, তাহলে তার সাবসিস্টেন্সটা তাকে দিতে হবে। আপনি যদি খুব ক্রুড অর্থে দেখেন যে একজন শ্রমিক সে তো শারীরিক শ্রম দিবে, তাহলে পরের দিন কারখানায় যেতে তার শরীরটাকে ঠিক রাখতে তার মিনিমাম সাবসিস্টেন্স যা প্রয়োজন, যত ক্যালোরি দরকার অত ক্যালোরি আপনি তাকে মজুরি দিবেন, না হলে সে কাজ করবে কিভাবে, মারা যাবে তো। কাজেই এই ক্যালোরি কতটুকু? 2200 কিলো ক্যালোরি, এটা জাতিসংঘ ঘোষণা করেছে। তাহলে আপনাকে ওই 2200 কিলো ক্যালোরি দেন আপনি, না হলে আপনি কিভাবে শ্রমিকের ইয়ে করেন? যে অর্থনীতি 2200 কিলো ক্যালোরি দিতে পারে না, যে ইন্ডাস্ট্রি কিংবা যে ব্যবসা 2200 কিলো ক্যালোরি দিতে পারে না, তাহলে যে ওটা তো ভায়াবল না। সেই প্রশ্নটা তো তোলা দরকার। এখন যদি আপনি সত্যি সত্যি শিল্পের বিকাশ চান এবং একটা সেক্টর কিংবা একটা বড় অর্থে এটাকে দেখেন, জাতীয় অর্থনীতির জায়গা থেকে দেখেন, তখন কিন্তু এই প্রশ্নটা আসবে যে আসলে শ্রমের যথাযথ ব্যবস্থাপনা, দক্ষতা বিকাশটা শিল্প অর্থনীতির জন্য জরুরি এবং সেটার বিকাশের জন্য জরুরি। আজকে বাংলাদেশে জাতীয় ন্যূনতম মজুরি ঠিক করা হয়নি, এবং এই 2200 কিলো ক্যালোরি আপনি দেখেন 1969 সালে শ্রমিকদের আন্দোলনের ফলে পাকিস্তান সরকার 125 টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করতে বাধ্য হয়েছিল। ওই সময় প্রায় 6 মণ চাল কেনা যেত। আজকে আপনি 6 মণ চালের হিসেবে দেখেন 125 টাকা থেকে এই কোন সেক্টরে তো ন্যূনতম মজুরি নেই, একমাত্র গার্মেন্টস সেক্টরে 5300 টাকা, সেটাও আবার বেসিক না, মানে ওটা হচ্ছে মানে অর্থাৎ সহ গ্রস মজুরি, অর্থাৎ বাড়ি ভাড়া টাড়ি ভাড়া সহ মোট মজুরি। তো মোট মজুরি 5300 টাকা, 125 টাকার তুলনায় এই মোট মজুরি অনেক কমেছে, মানে রিয়েল ওয়েজ কমেছে। একটা প্রশ্ন জনাব সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে জেনারেলি খুব বেশি শ্রমিক বান্ধব কোনো কর্মসূচি বা শ্রমিক বান্ধব তো না, শিল্প বান্ধব না। হ্যাঁ, না, কিন্তু কিছু কিছু হয়তো বাম দলের কথা বলছেন যে তাদের হয়তো আছে বা নিশ্চয়ই আছে। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে না আপনারা মানে যেমন ফর্মাল সেক্টরের কথা সবাই বলে বা আরএনজি সেক্টরের শ্রমিকদের কথা আমরা প্রায় শুনি, কিন্তু ইনফর্মাল সেক্টরের কথা যে আলোচনাগুলো হচ্ছে প্রায় 85% বলছিলেন যে তাদের অধিকার সবসময় ইগনোরড অবস্থায় আছে, একেবারে অনালোচিত। কেন? এটার জন্য রাজনৈতিক শক্তি হিসাবে আপনাকে যদি বলি আপনারা কি কাজ করছেন বা সবাই মিলে কোনো কাজ? ধরেন বাংলাদেশের ফর্মাল সেক্টরের অবস্থা, মানে সরকারি সেক্টরের অবস্থা কত খারাপ, এই কিছুদিন খুলনার পাটকলের শ্রমিকদের অবস্থা আপনারা দেখলেন যে তাদের ওই এমন বাড়তি কিছু চায়নি, নিজেদের মজুরিটা চাচ্ছে, মানে যে কাজ করেছে কাজের পাওনা চাচ্ছে, যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছিল সেটা তারা চাচ্ছে, এবং তাদের দাবি তুলতে হচ্ছে যে পাটের মৌসুমে পাট কেনার টাকা দাও, অর্থাৎ শিল্প বাঁচানোর জন্য, কারণ শিল্প না বাঁচলে তার চাকরিটাই থাকবে না। ফলে আজকে শ্রমিকরাই কিন্তু আন্দোলনের দিক থেকে শিল্পের পক্ষে দাঁড়াচ্ছেন। আমরা সরকার এবং অন্য অনেক ক্ষেত্রেই মালিকদের বিভিন্ন নীতির ক্ষেত্রে তাদের যথাযথ শিল্প বিকাশের নীতির পক্ষে অবস্থান নিতে দেখছি না। যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণভাবে শ্রমিকের অধিকার এবং নাগরিকদের অধিকার রক্ষা হওয়ার জন্য যে ধরনের রাষ্ট্রীয় আইন এবং কাঠামো দরকার সেগুলো কিন্তু নাই। আপনি ট্রেড ইউনিয়ন রাইট দিয়ে রেখেছেন, কিন্তু সব জায়গায় যাতে ক্যান্ডেলরা এবং নানানভাবে দুর্নীতিপরায়ণ তাদের লোকরা অবস্থান করতে পারে তার ব্যাপারটা নিশ্চিত করছেন। কারণ গার্মেন্টস সেক্টরের কথা, গার্মেন্টস সেক্টরের ট্রেড ইউনিয়ন নিয়ে অনেক কথা হচ্ছে, যত ট্রেড ইউনিয়ন আছে এগুলো বেসিক্যালি সব মোশায়েব ট্রেড ইউনিয়ন অথবা তাদের মানে মদতপুষ্ট ট্রেড ইউনিয়ন, যেটার মধ্যে কোনো শ্রমিকদের অধিকার রক্ষিত হচ্ছে না। এখন এর ফলে কিন্তু গার্মেন্টস সেক্টরই একটা খুব ইয়েতে থাকবে। ভালো ট্রেড ইউনিয়ন ব্যবস্থা না থাকলে শ্রমিকদের মধ্যে কোনো ম্যানেজমেন্ট থাকবে না, এবং তার ফলে ওই শ্রমিকদের যে কোনো রকম ভাবে বিস্ফোরিত হওয়ার সম্ভাবনাটা থাকবে, ফলে ওই সেক্টর কিন্তু ঝুঁকিপূর্ণ থাকবে। এটা অনেক সময় মালিকরা বুঝতে পারেন না। যাই হোক, যেটা হচ্ছে যে ইনফর্মাল সেক্টরে যে বিশাল আমাদের এই যে শ্রমিক বাহিনী, এই তাদের মধ্যে কোনো কাঠামো গড়ে তোলার, তাদেরকে নাগরিক অধিকারের মধ্যে আনার তো কোনো রাষ্ট্রীয় আইনি ব্যবস্থা নাই। তার ফলে আমরা তাদেরকে সংগঠিত করার ব্যবস্থাটাও খুব কঠিন হয়ে পড়ছে। সেই ব্যবস্থাকে ট্রেড ইউনিয়নের অধিকারের মধ্যে নিয়ে আসাটাও খুবই মুশকিল হচ্ছে, কারণ ট্রেড ইউনিয়ন অধিকার এখানে কার্যকর করার ক্ষেত্রে সরকারের কোনো আগ্রহ নাই। শ্রম আইন এমনভাবে করা হয় যাতে করে কিভাবে শ্রমিকদের আরো পেশা যায়। আপনি দেখেন এই যে রানা প্লাজার ঘটনার পরে যেখানে এরকম একটা জাতীয় জরুরি অবস্থা সৃষ্টি হলো এবং দাবি তৈরি হলো, তারপরেও কিন্তু আজকে পর্যন্ত ক্ষতিপূরণের
কোনো মানদণ্ড মীমাংসা ঠিক হলো না, ওই 1 লাখ আর 1,25,000 টাকা। Okay. আপনি টাকা পাচ্ছেন বাইরে থেকে অনেক, হয়তো শ্রমিকরা পেয়েছে, কিন্তু সেটা তো সাহায্য, ভিক্ষা। কিন্তু আমাদের তো দরকার ক্ষতিপূরণ, যেটা শ্রমিকের অধিকার, Okay. যেটা অন্য কারখানার জন্য প্রযোজ্য হবে এবং একটা জাতীয় ন্যূনতম মানদণ্ড থাকবে। তো এই জায়গাটা হচ্ছে জি। সরকারের দিক থেকে, আপনি ওই ট্রেড ইউনিয়ন রাইটের ক্ষেত্রে বলেন, শ্রমিকদের ক্ষতিপূরণের কথা বলেন, কর্মস্থলের নিরাপত্তার কথা বলেন, ঘটনা ঘটলে বিচারের জায়গা দেখেন, আপনার পুরো সরকারের নীতি হচ্ছে শ্রমিক বিরোধী, কাজেই শেষ পর্যন্ত এটা শিল্প বিরোধী। জনাব সুলতান, তাহলে আমরা একটা মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই, আমাদের গ্রোথও খুব স্টেডি, খুব ভালো গ্রোথ, রোবাস্ট, আমরা গ্রোথের দিকে যাচ্ছি, আরও বড় গ্রোথের দিকে যেতে চাই আমরা। তো শ্রমিকদেরকে এইভাবে পিছনে রেখে মানে এই উন্নতিটি আমাদের সাস্টেনেবল কতটা হবে, যদি না হয় সেক্ষেত্রে মানে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ কি হতে পারে, আপনারা কি পরামর্শ দিচ্ছেন? আমাদের খুব প্রথমেই আমি বলে রাখি যে আমরা যখন বলি যে আমরা বা বাংলাদেশ মধ্যম আয়ের দেশে যাচ্ছে, তখন মনে হয় বলা উচিত বাংলাদেশের কিছু মানুষ যাচ্ছে। মানে বাংলাদেশ যাচ্ছে বা আমরা সবাই যাচ্ছে, এটি সুষম নয়, সুষম না, আমার সমর্থক মনে করতেছি না আমরা। এক্ষেত্রে সবচেয়ে বড় করণীয়, যদি আজকের মে দিবসে আমরা বলি, তাহলে সবচেয়ে বড় করণীয় হচ্ছে বাংলাদেশের এই উন্নয়নের সাথে ভারসাম্য রেখে তাল মিলিয়ে বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের ব্যবস্থা করা। এবং সেই জীবনমান উন্নয়নের ব্যবস্থার একটা প্রাথমিক এবং ন্যূনতম ব্যাপার হচ্ছে জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড ঘোষণা করা, এবং সেটা যেন কোনো মতেই শুভঙ্করের ফাঁকি না হয় যে দিয়ে দিলাম কিন্তু এত টাকা, তা না, সত্যিকারভাবেই। এবং সেটা ওই চালের হিসাব বা বাঁচার মতো মজুরির হিসাব না, সেটা একদমই ন্যূনতম। সেটি হচ্ছে একদম আপনার উন্নয়নের সাথে তাল মিলিয়ে আমার নাগরিক জনগোষ্ঠীকে চলতে হবে, সেটা খেয়াল রাখতে হবে আমাদের। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মে দিবস, কোনো কিছুই এতখানি বৈষম্য করার অধিকার কাউকে দেয়নি। ইভেন কি সরকারি যে ঘোষণা, সেখানেও দেখবেন 20টা গ্রেড। এটা হতে পারে না, এটা আমরা একটা ব্যক্তি প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন 1000 শ্রমিক আছে, এরকম প্রতিষ্ঠানে একজন জেনারেল ম্যানেজারের বেতন এবং একজন শ্রমিকের বেতনের আকাশ পাতাল পার্থক্য। এটি কোনোভাবেই সুষম উন্নয়ন বা টেকসই উন্নয়ন হতে পারে না, এইভাবে বঞ্চিত করে মানুষকে। সুতরাং এটি আমাদের নিশ্চিত করতে হবে যে ক্রমান্বয়ে জীবনযাত্রা মান উন্নয়নের চেষ্টা করতে হবে, এবং প্রথমে একটা উল্লম্ফন দরকার। এই আমরা যদি বলি যে ঠিক আছে ওই ট্রিকল ডাউন থিওরির মতো, যে উপরের দিকে হলে নিচের দিকে তো এমনিতেই পাবে, এটা দিয়ে এটা একটা উল্লম্ফন করতে হবে এবং খুব শক্ত হাতে। মানে উল্টো দিক থেকে আমি বলবো যে এই যে আমাদের সরকারি ইয়াদের বেতন বাড়ানো হলো, শ্রমিকদের বেতন বাড়ানো হলো না, মানে আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা সরকার নিজেদের বেতন বাড়াতে পারে, এটা কিন্তু মানে কিভাবে একজন শ্রমিক কিংবা সকলের বেতন না বাড়িয়ে নিজের বেতন বাড়ান প্রধানমন্ত্রী কিংবা সরকার, সেটা খুব আশ্চর্যের ব্যাপার। কিন্তু তারা তাদের বেতন বাড়াচ্ছেন, কিন্তু আজকে শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি করছেন না। এবং এই না করার ফলাফলটা কি, এটা বলেছেন যে পুরো আসলে তাদের ডেভেলপমেন্ট মডেলটার মধ্যেই এটা কোনো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট না, মানে সকলকে নিয়ে উন্নতি হচ্ছে না, উন্নতি একদল হচ্ছে এবং আপনি জিডিপিকে ভাগ দিয়ে দিচ্ছেন জনসংখ্যা দিয়ে, তারপরে একটা বলে দিচ্ছেন যে আমার ইয়ারলি ইনকাম এত, সুতরাং আমাদের গড় কি বলে আয় এত। এখন গড় আয় সবচেয়ে বড় রিচ পার্সন যে আর সবচেয়ে গরিব মানুষ, তাকে দিয়ে 2 ভাগ করে দিলে তো গড় আয় হয় না। এখন অ্যাভারেজ আয় যে $1300 কি $1600 বলা হচ্ছে, সেইটা দিয়ে নিম্ন মধ্যম আয় আছেন কিংবা মধ্যম আয়ে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনার জনগণের সর্বস্তরে যে ন্যূনতম মানবিক জীবন হওয়ার জন্য যা শর্ত, সেগুলো পূরণ হচ্ছে কিনা তার উপর নির্ভর করে সত্যিকার উন্নতি হচ্ছে কিনা। এই ধরনের স্ট্যাটিস্টিক্স অনেক সময় আমাদের ভুল প্রতিফলন ঘটায়। এখন আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আসলে সরকারের উন্নয়ন মডেলটার মধ্যেই সমস্যা আছে। এই উন্নয়ন মডেল খুবই উপরতলার তেলা মাথায় তেল দেওয়ার মডেল। এই মডেল সকলকে নিয়ে না, এবং সকলকে নিয়ে যদি না করা হয় তাহলে কোনো জাতীয় অর্থনীতি তৈরি করা যাবে না। ধরুন আজকে শ্রমিকের বেতন বাংলাদেশে যদি 5000 টাকা থাকে 10,000 টাকা করা হয়, কথার কথা আমি বলছি, তাহলে এই 5000 টাকা করে আপনি আমাদের সমস্ত ইনফর্মাল সেক্টরের শ্রমিকের গুণ দেন এবং আপনি কত টাকার বাজার তৈরি করছেন, অভ্যন্তরীণ বাজার তৈরি করছেন। আজকে যদি কৃষক কেবল তার সরকার ঘোষিত মূল্যটা, এই যে 840 টাকা গত বছর ঘোষণা করেছিল যে ধান কিনবে পার মন, এইটাই যদি প্রত্যেক প্রান্তিক কৃষক পেত, তাহলে সে যে 200 টাকা করে মন প্রতি লস দিল, এই আপনি এই টাকার অঙ্কটা হিসাব করেন, এই টাকার বাজার যদি গ্রামাঞ্চলে তৈরি হয়, শহরাঞ্চলে তৈরি হয়, এখানে কিন্তু জাতীয় অর্থনীতি বিকাশের অভ্যন্তরীণ বাজারটা তৈরি হবে। আপনার কাছে শুনতে চাই যে এইটার মানে প্রতিবন্ধকতা তাহলে কি আন্তরিকতার অভাব, সদিচ্ছার অভাব, নাকি একটা মানে সমন্বিত একটা প্রয়াসের চিন্তার অভাব? এটা দুইটা, একটা হচ্ছে উপরিকাঠামোতে যারা আছে তারা ধরেই নিয়েছে এই ব্যবস্থাই টেকসই। এখান থেকে এই, কিন্তু এটা যে টেকসই না, এটা তাদেরকে আবার চোখে আঙ্গুল দিয়ে দেখাবার জন্য যে নাগরিক উদ্যোগ দরকার, সেটা জোরালো না। আমি যেটা বলেছিলাম, আমি আগেই ফিরে আসতে চাচ্ছি যে
শ্রমজীবী মানুষের ইস্যুটাকে এখন শ্রমজীবী মানুষের বলতে হবে এভাবে ছেড়ে দেওয়া হয়েছে। একটা সময় যখন অর্থনীতিবিদরা, রাজনীতিবিদরা, সমাজবিজ্ঞানীরা সবাই এই ব্যাপারটা কথা বলতো, এটা কিন্তু এখন আর বলে না। আজকে যে মে দিবস আমরা দাঁড়িয়ে আছি, যে মে দিবস পৃথিবীর অর্জনের একটা বড় মাইল ফলক পৃথিবীর কাজকে এখানে নিয়ে যাওয়ার জন্য, এটিকে কিন্তু এখানে এসেছে কার্ল মার্কসের এই মে দিবসকে আন্তর্জাতিক শ্রম দিবস ঘোষণা করার কারণে। তার মানে এটা শুধু শ্রমিকদের আত্মত্যাগের উপর ভিত্তি করে কিন্তু দার্শনিকরা, অর্থনীতিবিদরা এটা বিশ্লেষণ করে এটাকে এখানে নিয়ে এসেছে। দুনিয়ার মজদুর এক স্লোগান তার স্লোগান কিন্তু। সুতরাং আমাদের দেশে এখন এমন হয়ে গেছে শ্রম ইস্যুটাকেই একটি বিচ্ছিন্ন অরাজনৈতিক ইস্যুতে পরিণত করা হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং এটাকে শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে এবং ব্যাপকভাবে সচেতন সকল নাগরিক সমাজ, সকল অর্থনীতিবিদরা কেন এগিয়ে আসবে না যে জাতীয় ন্যূনতম মজুরি ছাড়া উন্নয়ন টেকসই না? আমি শুধু আমার এটা না করলে কিন্তু হবে না। পার্থক্যটা রাজনৈতিক। একটা হচ্ছে জাতীয় অর্থনীতি এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে আমরা থাকবো, নাকি এর বিরুদ্ধে দাঁড়াবো? আমাদের যারা শাসকরা তারা লুটপাটের পক্ষে এবং মানুষের অধিকার সমস্ত মানে খর্ব করে কিভাবে তাদের শাসন চালিয়ে যেতে পারে। যদি জাতীয় অর্থনীতির পক্ষে এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে রাজনৈতিক শক্তি দাঁড়ায়, শ্রমিকদের স্বপ্ন পূরণ হবে। ধন্যবাদ জুনায়েদ সাকিব, ধন্যবাদ সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ। আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। অনুষ্ঠানটি অনলাইনে আপনি দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com। দেখা হবে পরের অনুষ্ঠানে।